জায়গাটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। এই কারণেই আজকে আপনি দেখবেন আপনার চারপাশে মুক্তিযুদ্ধের চেতনার যে বিস্ফোরণটি থাকার কথা ছিল, মুক্তিযুদ্ধের চেতনার যে ফিলিংসটি, অনুভূতিটি থাকার কথা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। ফলে আপনার পক্ষে অচিরেই সম্ভব, নির্বিবাদে সম্ভব, একেবারে কোনো রকম দ্বিধাহীনভাবে সম্ভব বাংলাদেশের মানচিত্রে রং পাল্টে দিতে, প্রকাশ্যে আপনি উচ্চারণ করতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এবং বাংলাদেশের মূল অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে আপনি কিন্তু একেবারে কোনো রকম দ্বিধাহীন থাকবেন। এই জিনিসগুলো কি আমাদের অজান্তে বেড়ে উঠেছে? আমরা দিনের পর দিন এই শক্তিগুলোর সঙ্গে আপোষ করেছি। সুতরাং সংকটের উত্তরণ একটি জায়গায়, সেটি হচ্ছে আমার বাংলাদেশটা যে চেতনার মধ্য দিয়ে জন্ম হয়েছে, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি সেটি উপলব্ধি না করে, তাদেরকে আমাদের সুবর্ণোদয় হিসেবে এটি উপলব্ধি করাতে হবে। এটি একমাত্র উত্তরণের পথ। আজকে এমন একটা দিন আমরা এই আলোচনার আয়োজন করেছি, আমি হয়তো কোইন্সিডেন্স, ধন্যবাদ এই আয়োজনের জন্য। আজকের দিনে একটি প্রজ্ঞাপন জারি হবে যেখানে জামাত নিষিদ্ধ হবে। চিন্তা করে দেখেন, আমরা এই জামাত নিষিদ্ধের দাবি নিয়ে কতদিন ধরে নাগরিক সমাজের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হচ্ছে। হঠাৎ করে 14 দলের সবাই আপনি সিদ্ধান্ত নিলেন জামাত শিবির আপনি নিষিদ্ধ করবেন। খুব ভালো কথা, জামাত শিবির নিষিদ্ধ করবেন। জামাতের রাজনীতি নিষিদ্ধ হবে বাংলাদেশে, জামাতের অর্থনীতি নিষিদ্ধ হবে, জামাতের 81টা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা যখন দিনের পর দিন বলছিলাম এগুলো বন্ধ করেন, সেগুলো বন্ধ হবে। যে সমস্ত যুদ্ধ অপরাধীর ফাঁসি হয়েছে তাদের সম্পদের বাজেয়াপ্ত হবে। যে সমস্ত জামাত নির্ভর ব্যাংক, জামাত নির্ভর ফার্মাসিউটিক্যালস, জামাত নির্ভর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেগুলো কি বন্ধ হবে? আমার এটা জানার বড় কৌতূহল। যদি তাই করতে পারি, তাহলে প্রকৃতভাবে আসলে জামাত নিষিদ্ধ করার একটা সুফল আমরা পাবো। অন্যথায় আইনমন্ত্রীকে আমরা দিনের পর দিন জিজ্ঞেস করছি, সাংবাদিকরা, যুদ্ধাপরাধের রায়ের বিচারে সুনির্দিষ্টভাবে সুপারিশ ছিল জামাতকে নিষিদ্ধ করা। উনি বলেছেন এটি একটি আইনি প্রক্রিয়া। কি এমন ম্যাজিক উনি একদিনের মধ্যে পেয়ে গেলেন যে আজকে এটা প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করা? তাহলে আগে করাটা কেন? এই প্রশ্নগুলো আমাদের করতে হবে না, কারণ আমরা এই দলটির সুবর্ণোদয়। আত্মসমালোচনা যদি না করেন, প্রশ্ন, যে সমাজে কোনো প্রশ্ন থাকে না, যে সমাজে কোনো একে অপরের আলোচনা করবেন না, সেই সমাজ কিন্তু বিকশিত হবে না। এবং আজকের সংকটের গোড়ায় আপনি কেন আমরা এরকম ফিল করছি যে আওয়ামী লীগের সুবর্ণোদয় বলে যে সমস্ত মুখ আমরা দেখতাম, গত 15 দিনে অনেকের চেহারা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি দেখবেন যারা সুবিধাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠী মিটিং এ ডাকলে আসে না, টক শোতে ডাকলে আসে না, পত্রিকায় ইন্টারভিউ দিতে বললে দেয় না, বলে একটু ব্যস্ত আছে, অনেকের মোবাইল বন্ধ। এখান থেকেও একটা শিক্ষা নিতে হবে আমাদের। মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে যারা ঘুরঘুর করেছেন এতদিন নানা পথ লোভে, তাদের এখন কাউকে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের যে ভুলগুলো আছে সেখান থেকে শিক্ষা নিলেই উত্তরণের পথ পাওয়া যাবে। সংকটটি অনেক গভীর। আমি খালি আর একটা কথা বলে শেষ করবো। আজকে সকালে আমি একটা ক্লিপ পেলাম। ক্লিপটা হচ্ছে 23 সালের ডিসেম্বরের শেষের দিকে, ইলেকশনের কিছুদিন আগে, মস্কো থেকে একটা ওদের যে মুখপাত্র মারিয়া শারাপোভা, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টের কপিটা আপনারা অনলাইনে গেলে পাবেন। মারিয়া শারাপোভা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে চেষ্টাটি চালিয়েছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে, সেটিতে ব্যর্থ হয়ে নতুন একটি তরুণদেরকে নিয়ে আরব স্প্রিংয়ের মতো চেষ্টা করবে অচিরেই। আপনারা অনলাইনে গেলে দেখতে পাবেন। এখন যা ঘটেছে সেটি তাই কিনা নিজেরা বিশ্লেষণ করুন। তারা পরিষ্কার, মারিয়া শারাপোভা যিনি মুখপাত্র মস্কোতে, তিনি বলেছিলেন যে অচিরেই তরুণদেরকে দিয়ে দেশের মধ্যে একটা আরব স্প্রিংয়ের মতো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। সেই চেষ্টার অংশ কিনা আমি গতকাল একটি সবাই বলেছিলাম, এই সংকট শুরু হওয়ার কিছুদিন মধ্যে
ঢাকায় দুটি দূতাবাসের মধ্যে মিটিং হয়েছে। আপনারা কূটনৈতিক লেভেলে খবর নেন, গোয়েন্দা লেভেলে খবর নেন, কোন কোন এম্বাসিতে মিটিংগুলো হয়েছে। সুতরাং এই সংকটের গভীরে যেতে হলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তুলে কাজ করছে, তারা বাংলাদেশের অস্তিত্বকে, আপনি আজকেও আমি একটা লেখা পড়লাম, ডোনাল্ড লু বাংলাদেশে আসতেন এবং যে ভাষায় কথা বলতেন, এবং এখন যে চক্রটা সক্রিয় তারা দেখবেন সব ডোনাল্ড লুর ওই সময়কে সহযোগী। সুতরাং ডোনাল্ড লু খুব মিষ্টি মিষ্টি কথা বলে ঢাকায় এসে আমরা সরকারের সাথে কাজ করতে চাই, সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনারা যদি আত্মতৃপ্তিতে ভোগেন 43 বছরের ঝানু ডোনাল্ড লু, তাহলে আপনি তার মাইন্ড রিড করতে পারেন না। সুতরাং এই সংকটের গোড়ার দিকে গিয়ে এই সংকটের সমাধান করতে হবে, এবং এটি একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হতে হবে। কারণ বাংলাদেশের আজকে এমন এক জায়গায় আমরা সংকটটা দেখতে পাচ্ছি যেটি আমাদের জন্য খুবই ভয়াবহ। এই বাংলাদেশ থাকবে কি থাকবে না সেই জায়গায় চলে গেছে প্রশ্ন। অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট সবই আমরা সমাধান করতে পারবো যদি আমরা বাংলাদেশটাকে টিকে রাখতে পারি। চলুন আমরা সেই সংকটের উত্তরণে প্রধান কাজটিকে সামনে রাখি। এটি আরেকটি মুক্তিযুদ্ধের মতো। সত্যিকার অর্থে বলতে কি এটা মুক্তিযুদ্ধের চাইতেও চ্যালেঞ্জিং। মুক্তিযুদ্ধে আপনার শত্রু আপনার চিহ্নিত, সহযোগী শক্তি রাজাকার। এখন রাজাকার আপনার পাশের লোকটি, বুঝতেই পারবেন না। এখন আপনার শত্রু আপনার ঘরের ভিতরে, এখন আপনার শত্রু আপনার অন্তরের ভিতরে। এই যে তরুণদেরকে ব্যবহার করে কি সুপরিকল্পিত ভাবে এটিকে পেনিট্রেট করা হয়েছে, এটিও একটি গবেষণার বিষয়। এবং আমাদের ব্যর্থতাটা কোথায় ছিল সেটি খুঁজে দেখার বিষয়। আমাদের আমির ভাই বলছেন আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। ছিল না কেন? আপনি তো 16 বছর ক্ষমতায়, আপনার পর্যাপ্ত পুলিশি প্রস্তুতি ছিল না। কেন থাকবে না? আপনি পুলিশে কত কত কোটি, কত হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। বাংলাদেশ টেলিভিশন যদি 3 বার অ্যাটাক করা যায়, সকাল থেকে রাত পর্যন্ত দখলে নেওয়া যায়, তাহলে আপনার অস্তিত্বই তো থাকে না। আপনারা একটা কল্পনা করেন তো, ওই দিন যদি ট্রান্সমিশন রুমে গিয়ে কেউ একজন ঘোষণা দিয়ে দিত বাংলাদেশের নাম পাল্টে ফেলছেন, কি করতে পারতেন আপনি? একটা কেপিআই প্রয়োজনে আপনাকে প্যারাট্রুপার নামিয়ে হলে এটাকে উদ্ধার করতে হবে। আপনারা সব সিকিউরিটি ফোর্স ছেড়ে দিয়ে চলে গেছে। এরকম একটা ঘটনা না, ওরা দেখেন টার্গেট করেছে এমন ভাবে বাংলাদেশের যে মৌলিক অর্জনগুলো, আপনার মেট্রো রেল, আপনার এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের অর্থনীতিতে ট্রিপল করা যায়। আমরা শুধু ঢাকা শহরের কয়েকদিন দেখতে দেখি, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে সরকারি প্রতিষ্ঠান হামলা করবে। সুতরাং এই সংকটটিকে সংকটের ওই গোড়ার জায়গা থেকে না দেখলে আমরা কিন্তু সমাধান করতে পারবো না। কিন্তু আমি বিশ্বাস করি বাঙালি বীরের জাতি সংকটটাকে সমাধান করার জন্য সেই বাঙালি আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেটির প্রতীক্ষায় রইলাম, এবং আমাদের সেই কাজটি জনগণকে, নাগরিক সমাজকে কিন্তু আরো দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বটি নাগরিক সমাজের, কারণ নাগরিক সমাজ হচ্ছে একটা কম্পাসের মতো। সংকট যখন হবে দেখিয়ে দিবে সংকটের সমাধানটা এই পথে। আমাদেরকে সেই কাজটি করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যালেঞ্জিং টাইম আরো আসবে, সংকট মাত্র শুরু। আপনারা কেউ ভাববেন না সংকট এখানে শেষ হয়ে গেছে, এরকম জিনিস আরো সামনে আসবে। এটাকে মোকাবেলা করার জন্য এখন থেকে প্রস্তুতি নিন।